হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিএসসিই। আজকে আমি তোমাদের সামনে আবার একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো আজকে আরেকটা টপিক নিয়ে একটু গল্প সল্প করব। এবং আজকে আমাদের যে টপিক, ভেরি ইজি টপিক, একদম স্কুল লেভেলে পড়ে এসেছো, সেটা হচ্ছে আমাদের রক্স বা শিলা। মানে জিওগ্রাফি যবে থেকে পড়তে শুরু করেছো প্রথম, আশা করি তখন এই চ্যাপ্টারটা তোমরা পড়েছো, সেটা একদম স্কুল লেভেল থেকে এবং লোয়ার ক্লাস থেকে। বাট এখন আমরা যখন কম্পিটিটিভ ফিল্ডে পরীক্ষা দিতে যাই, এখনো কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে। কিন্তু কোন দিকটা পড়বো, কোন পোর্শনটা পড়বো, কোন পোর্শনটা পড়লে প্রশ্ন আমরা কমন পাবো, সেটা নিয়ে আমরা কনফিউজ থাকি। নাকি আমরা সেই আবার স্কুলের বইতে ফিরে যাব, নাকি সেই এনসিইআরটি খুলবো, নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই কিনবো, এটা নিয়ে প্রচুর প্রচুর তোমাদের মধ্যে কনফিউশন থাকে। তো সেই সব কনফিউশন দূর করার জন্য আজকে চলে এসেছি চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে, যাতে তোমাদেরকে কোনো বই কোনো খুলতে না হয়, কোন ক্লাসের বই পড়বে সেটা ভাবতে না হয়। জাস্ট কি করবে, আমার ক্লাসটা ফলো করবে এবং ভিএসসি ক্লাস ফলো করবে, তাহলে তোমরা সেই সমস্ত গাইড পেয়ে যাবে। তো চলো আজকে আমরা দেখি আমাদের রক্স বা শিলা বলতে আমরা কি বুঝি। দেখো, পৃথিবীতে আমরা প্রায় 3 রকমের শিলা দেখতে পাই। শিলা বলতে এক কথায় আমরা কি বলি, ইংলিশ টার্ম বলি রক্স, বাংলা বলি শিলা। তো শিলা তোমরা প্রত্যেকেই দেখেছো, ছোট বড় পাথরের অংশ তোমরা প্রত্যেকেই দেখেছো। তো আমরা সারা পৃথিবীতে মূলত 3 ধরনের শিলা দেখতে পাই: ইগনিয়াস বা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি বা পাললিক শিলা, মেটামরফিক বা রূপান্তরিত শিলা। এই 3 ধরনের শিলা আমরা দেখতে পাই এবং এই 3 ধরনের শিলার সম্পর্কে অল্প অল্প করে বৈশিষ্ট্য, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ফর এক্সাম, সেগুলো ক্লাসে ডিসকাশন করব। তো প্রথম আসি আমরা, সেটা হচ্ছে আগ্নেয় শিলা নিয়ে ডিসকাশন করব। প্রথম আমরা যে শিলা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা নিয়ে ডিসকাশন করব। ওকে, চলো তাহলে আমরা ডিসকাশনটা শুরু করি। বাট এটা আমাদের, দেখো, একটু সরে গেছিল। আশা করি এখন দেখতে পাচ্ছ, মানে পাশে লেখাগুলো একটু আমাদের সরে গেছিল। আশা করি এখন ঠিকঠাক আছে। বাট পাশে লেখাগুলোর থেকেও আমাদের এই চার্টটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করে দিই। আমাদের আগ্নেয় শিলার যে ভাগগুলো রয়েছে বা আগ্নেয় শিলা কাকে বলে আমরা সেটা দেখে নেব। তো আগ্নেয় শিলা বলতে আমরা কি বুঝি বা কি বুঝবো আমরা। দেখো, আগ্নেয় শিলা মূলত, এখানে আমি চারটা থেকে সরে এসেছি, তোমরা বেশি ভালো দেখতে পাবে যেহেতু চারটা। তো আগ্নেয় শিলা বলতে আমরা যেটা বুঝি, যে খুব উত্তপ্ত গরম লাভা যখন মাটির নিচে থেকে বেরিয়ে আসে এবং এসে সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমে যে শিলা তৈরি করে, তখন তাকে আমরা বলি আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স। আচ্ছা, তোমরা প্রত্যেকে জ্যাম বা জেলি খেয়েছো আশা করি, যেগুলো আমরা পাউরুটিতে লাগিয়ে খাই। তো ওই জ্যাম বা জেলির মতো যখন ম্যাগমা মাটির নিচে জমা হয়ে থাকে, তখন তাকে আমরা বলি ম্যাগমা। তার টেক্সচারটা হয় ওই জ্যাম বা জেলির মতো। তো সেই জ্যাম বা জেলির মতো অবস্থায় ম্যাগমা মাটির নিচে অবস্থান করে। মাটির নিচে যদি বলো কোথায়, তাহলে এক কথায় বলে রাখতে হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল বা ক্রফেসিমা আর ভূত্বকের অংশ সীমার সংযোগস্থলে। একটু ছোট্ট করে এঁকে আমি তোমাদের দেখাতে পারি, বাট এটা আমরা একটা আলাদা টপিক করে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে পড়বো। দেখো, এই আঁকাটা তোমরা একদম স্কুল লেভেল থেকে, ছোট্ট ক্লাস থেকে দেখে এসেছো, যে পৃথিবীর অভ্যন্তরে আমরা মূলত 3টে ভাগ দেখি। একটা হচ্ছে আমাদের ভূত্বক, একটা হচ্ছে পরেরটা আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল, তারপরেরটা হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল। এদের প্রত্যেককে আমরা দুটো করে ভাগ, মানে ইন্ডিভিজুয়ালি ভাগ করি। শিয়াল, সীমা, এটা হচ্ছে আমাদের ক্রফেসিমা, ক্রফেসিমা, এটা হচ্ছে আমাদের নিফেসিমা, নিফেসিমা। আর এটারও দুটো ভাগ, আউটার আর ইনার। তো আমাদের ম্যাগমা গুলো অ্যাকচুয়ালি কোথায় সঞ্চিত থাকে জানো? ম্যাগমা গুলো আমাদের সঞ্চিত থাকে ঠিক এই পোর্শনটায়, সীমা আর প্রফেসিমার মিডিলে যে জয়নিং পয়েন্টটা, সেখানে ঠিক জেলির মতো অবস্থায়, চটচটে আঠালো থকথকে অবস্থায় ম্যাগমা গুলো জমা থাকে। ইন্টারনাল কোনো কারণে এই ম্যাগমা যখন লিকুইড হতে শুরু করে, লিকুইড হলে তখন সেটা হট চকলেট বা হট হানি যেমন হয়, মানে দেখবে জলের মতো একদম লিকুইড নয়, লিকুইড বাট একটা আঠালো চটচটে ব্যাপার আছে, ঠিক সেরকম টাইপের লিকুইড
হয়ে যখন সেটা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, মানে মাটির নিচে থেকে যখন মাটির ওপরে লিকুইড হয়ে বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলি লাভা। তাহলে একই জিনিস যখন মাটির নিচে জমা থাকছে, তখন তার টেক্সচারটা হচ্ছে ওই আঠালো চটচটে জ্যামের মতো। আর সেই জ্যামের মতো আকৃতি, বেশি বা আকৃতি ঠিক বলবো না, মানে জ্যামের মতো অবস্থায় ম্যাগমা লিকুইড হয়ে যখন সেটা ওই হট হানি বা হট চকলেটের মতো অবস্থায় ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে আমরা বলছি লাভা। তো সেই লাভা প্রচন্ড গরম থাকে, তার সাথে প্রচুর গ্যাস মিশ্রিত থাকে। তো সেই লাভা আস্তে আস্তে ঠান্ডা হয়ে তাপ বিকিরণ করে যে শিলা গঠন করে, তাকে আমরা বলি আগ্নেয় শিলা। তো সব সময় যে আমরা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে দেখি সেটা নয়, আমরা অনেক সময় মাটির বিভিন্ন ফাটল বা ক্র্যাক থেকেও লাভা বেরোতে দেখি। তো মাটির বিভিন্ন ফাটল বা ক্র্যাক থেকে যখন লাভা বেরোয়, তার ফলেও সেগুলো জমেও পরবর্তীকালে আমরা আগ্নেয় শিলা তৈরি হতে দেখি। তো মোদ্দা কথা আমরা বলবো যে, আমি এইটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। মোদ্দা কথা আমরা যেটা বলবো যে, যে কোনো উপায়ই হোক না কেন, যদি মাটির নিচে থেকে লাভা, গরম উত্তপ্ত লাভা মাটির ওপরে, সরি, মাটির নিচে থেকে গরম উত্তপ্ত ম্যাগমা বলবো আমরা, আমি টার্মটা ভুল ইউজ করলাম, যে মাটির নিচে যখন থাকছে তখন তাকে আমরা ম্যাগমা বলছি। তাহলে মাটির নিচের গরম ম্যাগমা যখন আরো গরম হয়ে গলিত হয়ে লাভা রূপে মাটির ওপরে যে কোনো উপায়ে বেরিয়ে আসছে, সেটা বেরিয়ে আসার ফলে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে আস্তে আস্তে শীতল হয়ে ঠান্ডা হয়ে যে শিলা তৈরি করছে, তাকে আমরা বলছি ইগনিয়াস রক্স। ইগনিয়াস হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ইগনিয়াস কথার অর্থ হচ্ছে আগুন, তাই গরম থেকে ঠান্ডা হয়ে তৈরি হয় বলে আমরা এই শিলাটার নাম দিয়েছি ইগনিয়াস রক্স। এটাকে দেখো আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগ করেছি, একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে ইন্ট্রুসিভ বা উদ্ভেদী। তো আমাদের খুব পরীক্ষাতে এসে, এবং তোমরা জানো কিনা জানি না, সিএইচএসএল 2023-এ সিএইচএসএল একটি প্রশ্ন এসেছে যে গ্রানাইট কি ধরনের শিলা, সেখানে আগ্নেয় রূপান্তরিত পাললিক অপশন ছিল না, অপশন ছিল ইনার পার্ট গুলো। তো সেখান থেকে আমরা কি আনসারটা করব, দেখো উৎপত্তি অনুসারে শিলাকে আমরা দুটো ভাগ করছি, নিঃসারী উদ্ভেদী। মানে ইন্ট্রুসিভ, নিঃসারী মানে হচ্ছে আমাদের এক্সট্রুসিভ, আর উদ্ভেদী মানে হচ্ছে আমাদের ইন্ট্রুসিভ। তো কেনই বা আমরা উৎপত্তি অনুসারে এই শিলাকে দুটো ভাগ করতে গেলাম? দেখো, উৎপত্তি প্রসেসটা আগে এক্ষুনি আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যে মাটির ভিতর থেকে ম্যাগমা লিকুইড হয়ে যখন লাভা রূপে মাটির ওপরে বেরিয়ে আসে, এসে ঠান্ডা হয়ে জমে যে শিলা তৈরি করে, তাকে আমরা কি বলছি? আগ্নেয় শিলা। এই যে প্রসেসটা হচ্ছে, মানে মাটির ওপরে যখন লাভাগুলো বেরিয়ে আসছে, এসে জমা হয়ে যে শিলা তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় এক্সট্রুসিভ বা নিঃসারী। মানে এক্স মানে কি? বাইরে। তো সেই জন্য বাইরে বেরিয়ে এসে জমা হয়ে তৈরি হচ্ছে বলে তাকে আমরা বলছি এক্সট্রুসিভ বা নিঃসারী, যার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট। ব্যাসাল্ট তোমরা ইচ অ্যান্ড এভরিবডি দেখেছো, কারণ রেল লাইনের ধারে যে শিলাগুলো পড়ে থাকে, যে পাথরগুলো পড়ে থাকে, সেগুলো হচ্ছে ব্যাসাল্ট। এবার একটা ঘরে নিয়ে এসে রেখে দেবে, ঠিক আছে, কারণ ওর ভৌগোলিক কিছু গুণাগুণ রয়েছে। তো ওই তার নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না, বড় শিলাকে ভেঙে টুকরো টুকরো করে দেখবে পাথর রেল লাইনের ওপরে ফেলে রাখা হয়, ওগুলো হচ্ছে ব্যাসাল্ট, যেগুলো মাটির ওপরে তৈরি হচ্ছে। আরেকটা টাইপ থাকছে যেটাকে আমরা বলছি ইন্ট্রুসিভ বা উদ্ভেদী। ইন কথাটার মানে কি? ভেতরে। মানে ইন্ট্রুসিভ এর প্রথমেই রয়েছে দেখো ইন। ইন কথাটার মানে কি? ভেতরে। তার মানে কি মনে রাখবো? ওই লাভা বা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ভেতর থেকে লিকুইড হয়ে ভূপৃষ্ঠের ওপরে বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসার সময় মাটির ভেতরেই যদি কোনো ফাটলে জমা হয়ে যায়, তাহলে সেখানেই সলিডিফাই হয়ে যাচ্ছে। সাপোজ ধরো
আমাদের এইটা হচ্ছে আমাদের মাটির স্তর। তো ধরো ম্যাগমাটা এখান থেকে লিকুইড হয়ে বেরোচ্ছে, বেরিয়ে যখন মাটির ওপরে জমা হয়ে হয়ে এরকম রক্স তৈরি করছে, তখন এগুলোকে আমরা কি বলছি, নিঃসারী আগ্নেয় শিলা বা এক্সট্রুসিভ। এবার এই ম্যাগমা বেরোনোর সময় মাটির নিচেই যদি কোনো ফাটলে জমা হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে মাটির নিচেই সেটা সলিডিফাই হয়ে আগ্নেয় শিলা তৈরি করছে, তখন তাকে আমরা বলছি ইন্ট্রুসিভ বা উদ্ভেদী। তাহলে সহজ ব্যাপারে কিভাবে মনে রাখবো না, প্রথমে আগ্নেয় শিলা তৈরির প্রসেসটা মনে রাখছো, যেটা খুব সিম্পল, সবাই জানো। এবং মনে রাখবো আমরা তারপরে যে আগ্নেয় শিলাকে উৎপত্তি অনুযায়ী আমরা দুটো ভাগ করছি, একটা এক্সট্রুসিভ একটা ইন্ট্রুসিভ। ইন মানে ভেতর, তার মানে মাটির ভেতরের ফাটলে লাভা জমা হয়ে যে শিলা তৈরি হয় সেটা ইন্ট্রুসিভ আগ্নেয় শিলা, আর মাটির ওপরে লাভা জমা হয়ে যে আগ্নেয় শিলা তৈরি হয় সেটা হচ্ছে এক্সট্রুসিভ। এক্সট্রুসিভ এর উদাহরণ গ্রানাইট, যেটা বললাম রেল লাইনের ধারে পড়ে থাকে, সবাই দেখেছো। এক্সট্রুসিভ এর উদাহরণ ব্যাসাল্ট, ভেরি সরি। ইন্ট্রুসিভ এর উদাহরণ গ্রানাইট। গ্রানাইটও তোমরা প্রত্যেকে দেখছো, দেখবে রান্নাঘরে কিচেন সেলফ একটা মোটা ব্ল্যাকিশ বা এখন বিভিন্ন কালারের হয়, কালারের পাথর পাওয়া যায়, ঠিক আছে। বা গ্রানাইট কিন্তু মেনলি ব্ল্যাকিশই হয়, ঠিক আছে। তো যেটা মোটা হয়, অনেকটা ভারী হয় এবং অনেক দামি হয়, সেটাকে আমরা গ্রানাইট বলে থাকি। দেখো ব্যাসাল্টও আগ্নেয় শিলা, গ্রানাইটও আগ্নেয় শিলা, কিন্তু ব্যাসাল্ট যেহেতু মাটির ওপরে তৈরি হচ্ছে, তাই সেটা না ভীষণই ইজিলি অ্যাভেলেবেল। ফলে কি হয়, রেল লাইনের ধারে পড়ে থাকে। যদি খুব দামি হতো তাহলে এভাবে পড়ে থাকতো না, কারণ চুরি হয়ে যেত। রেল লাইনের উপরে যেগুলো পড়ে থাকে সেগুলোও চুরি হয়, বাট ওগুলো যেহেতু ইজিলি অ্যাভেলেবেল, তাই ওগুলো কম চুরি হয়, এবং ওই ব্যাসাল্ট ভেঙেই কিন্তু স্টোন চিপ তৈরি হয়। বাট গ্রানাইট মাটির অনেকটা নিচে থেকে বার করতে হয়, প্রসেস করতে হয়, তাই গ্রানাইটের দাম কিন্তু অনেকটা বেশি হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের দুটো পার্ট, এক্সট্রুসিভ ইন্ট্রুসিভ, দুটো উদাহরণ, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এক্সট্রুসিভ এর আবার দুটো সাব ডিভিশন রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে লাভা শিলা, বা যেটাকে আমরা লাভা রক্স বলে থাকি। তো এই লাভা রক্স মানে হচ্ছে নর্মালি লাভা গুলো জমে যে রক্স তৈরি করে তাকে আমরা লাভা রক্স বলি। দেখো উদাহরণও একই আছে, ব্যাসাল্ট, মানে ওই লাভা জমে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের লাভা রক্স। নাম্বার টু হচ্ছে পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্টের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? পাইরোক্লাস্ট হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখে যে আগ্নেয় শিলা তৈরি হয়। সেটা কিরকম? সাপোজ ধরো তোমরা কেউ উনুনে রান্না করা আশা করি দেখেছো, দেখবে পুরোনো দিনে আমাদের বাড়িতেও আগে আমাদের উনুনে রান্না হতো, এবং এখন অনেক জায়গাতে বা অনেক চায়ের দোকানের উনুনে রান্না হয়। তো উনুনের মুখটা যেরকম হয় না, এরকম একটা গামলা টাইপের হয়, এবং একবার উনুনে রান্না করার পরে দেখবে ওই উনুনের মুখে প্রচুর ছাই জমে থাকে। তো ঠিক সেরকম আগ্নেয়গিরির থেকে একবার অগ্নুৎপাত হয়ে যাওয়ার পরে আগ্নেয়গিরির যে মুখটা থাকে তাকে আমরা বলি জ্বালামুখ বা ক্যালডেরা। সেখানে প্রচুর পরিমাণে অ্যাশ পার্টিকেল বা ছাই জমে থাকে। তো সেই ছাই বা অ্যাশ পার্টিকেলস গুলোর সাথে কিছু লাভার পরিমাণ মিশে সলিড হয়ে যে শিলা তৈরি করে তাকে আমরা বলি পাইরোক্লাস্ট, যার উদাহরণ দেওয়া রয়েছে টাফ। এবং বলতে পারো এটা কোথায় তৈরি হয়? আগ্নেয়গিরির জ্বালামুখ, বা আমরা বলে থাকি জ্বালামুখকে ক্যালডেরা। ক্যালডেরা এই অঞ্চল ছাড়া, মানে আগ্নেয়গিরির জ্বালামুখ ছাড়া কিন্তু আর অন্য কোথাও এই শিলা দেখা যায় না। কারণ এই পাইরোক্লাস্ট শিলার মূল উপাদান হচ্ছে অ্যাশ পার্টিকেলস, যেটা একবার অগ্নুৎপাত হয়ে যাওয়ার পর আগ্নেয়গিরির মুখে প্রচুর ছাই জমা হতে দেখা যায়। সেই ছাইয়ের সাথে কিছু লাভা মিশে তবেই এইটা জ্বালামুখটাতে এই শিলা তৈরি করে। ওকে, তাহলে এর একটা কিছু আলাদা বৈশিষ্ট্য আমরা পেলাম। এবার চলে আসো, ভেরি সরি, এবার চলে আসো, দেখো উদ্ভেদীকে আবার আমরা দুটো ভাগ করছি, একটা প্লুটোনিক একটা হাইপোব্যাসাল।
উদ্ভিদিকে আমরা এইভাবে ভাগটা করি, এই একটা ভাগ আবার এই একটা ভাগ, ঠিক আছে। ফার্স্ট ভাগ হচ্ছে আমাদের প্লুটোনিক বা পাতালিক, আর সেকেন্ড ভাগ হচ্ছে হাইপোব্যাসাল বা উপপাতালিক। তো আমরা যেমন নিঃসারী বা এক্সক্লুসিভকে দুটো ভাগ করলাম, লাভা আর পাইরোক্লাস্ট, ঠিক সেই রকম ইন্ট্রুসিভকেও দুটো ভাগ করলাম, প্লুটোনিক আর হাইপোব্যাসাল। বাংলায় যদি বলি পাতালিক আর উপপাতালিক। তো পাতালিক মানে হচ্ছে, মানে বাংলা টার্মটা শুনে বুঝতে পারছো, পাতাল মানে অনেকটা গভীরে, আর উপপাতাল মানে হচ্ছে তার একটু ওপরে। তা পাতালিক মানে হচ্ছে মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে যে শিলা তৈরি হয়, যে আগ্নেয় শিলা তৈরি হয়, তাকে আমরা বলি প্লুটোনিক বা পাতালিক আগ্নেয় শিলা। তার মানে মাটির কিন্তু 10 কিলোমিটার মানে অনেকটা গভীর। আমাদের যে মেট্রো স্টেশন গুলো থাকে সেগুলো দেখবে কয়েক মিটার গভীর থাকে, আর 10 কিলোমিটার মানে কিন্তু অনেকটা গভীরতা যুক্ত অঞ্চল। তাহলে আমরা কি বলবো, যে মাটির নিচে 10 কিলোমিটার গভীরতা যুক্ত অঞ্চলে যে আগ্নেয় শিলা তৈরি হয় তাকে আমরা বলি পাতালিক। এর নিচে বা যে ভাগ রয়েছে হাইপোব্যাসাল মানে উপপাতালিক, উপপাতালিক মানে হচ্ছে এর ওপরে, ঠিক আছে। তাহলে এর ওপরে মানে পাতালিকের ওপরে 10 মানে মাটি থেকে 10 কিলোমিটার ওপরে যে শিলা তৈরি হয়, যে আগ্নেয় শিলা, মানে মাটির ভেতরেই, কিন্তু মাটির ভেতরেই গভীরতাটা হচ্ছে 10 কিলোমিটারের কম, সেই জন্য বলছি 10 কিলোমিটারের ওপরে, তাকে আমরা বলছি উপপাতালিক। তাহলে দুটো লাইন মনে রাখলেই হবে, যে মাটির অনেকটা গভীরে প্রায় 10 কিলোমিটার গভীরে যদি আগ্নেয় শিলা তৈরি হয় তাকে বলবো পাতালিক বা প্লুটোনিক, যার উদাহরণ হচ্ছে গ্রানাইট। আর 10 কিলোমিটারের কম গভীরতায় যদি কোনো আগ্নেয় শিলা তৈরি হয় তখন তাকে বলবো উপপাতালিক বা হাইপোব্যাসাল। এবার তাহলে বুঝতে পারছো যে গ্রানাইট মাটির অনেকটা গভীরে পাওয়া যায়। তো মাটির অনেকটা গভীরে পাওয়া গেলে তাকে ফরমেশন করে বার করতে হয়, সেই জন্য গ্রানাইটের কিন্তু এত দাম, গ্রানাইটের কিন্তু অনেক দাম। যদি কেউ এখানে নিজেদের বাড়ির কিচেনটা ভালো করে না দেখে থাকো, এবার একটু ঘুরে দেখে আসবে যে মোটামুটি আমাদের ম্যাক্সিমামই কিচেন সেলফে একটা মোটা কালারের পাথর দেয়া থাকে, ওটাই হচ্ছে আমাদের গ্রানাইট, একদম ব্ল্যাক কালারের বা একটা গ্রিনিশ টাইপের কালারও হয়। তো হাইপোব্যাসালের উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো, দেখো ডলোরাইট, পরফাইরি, এগুলো হচ্ছে আমাদের হাইপোব্যাসালের উদাহরণ। আচ্ছা, হাইপোব্যাসাল রক্সের বেশ কিছু শেপ হয় এবং এই শেপ অনুযায়ী আমরা বেশ কিছু নাম দিয়েছি, এবং এগুলো কিন্তু আমাদের অলরেডি পরীক্ষায়, বিশেষ করে সিএইচএসএল, সিজিএল, এনটিপিসি এই ধরনের পরীক্ষায় কিন্তু আসে। কি কি আমরা দেখছি, দেখো ব্যাথোলিথ, নাম্বার 1 হচ্ছে ব্যাথোলিথ। ব্যাথোলিথের আকৃতি হচ্ছে ডোম শেপ, মানে যদি গম্বুজাকৃতির উপপাতালিক শিলা তৈরি হয় তখন তাকে আমরা বলছি ব্যাথোলিথ। নাম্বার 2 হচ্ছে ফ্যাকোলিথ। ফ্যাকোলিথ, ফ্যাকোলিথ হচ্ছে বোল শেপ, মানে বাটির মতো বা ফানেলের মতো, এরকম বাটির মতো বা ফানেলের মতো, যেটাকে এরকম টাইপ বলি, যদি এরকম টাইপের তৈরি হয় তখন তাকে আমরা বলি ফ্যাকোলিথ, সেটা হচ্ছে আমাদের বোল শেপ বা বাটির আকৃতি বিশিষ্ট। নাম্বার 3 হচ্ছে ল্যাকোলিথ, যেটা হচ্ছে লেন্স শেপ। লেন্স শেপ মানে ওই যে একদিকে উত্তল একদিকে অবতল এরকম আকৃতি বিশিষ্ট। নাম্বার 4 হচ্ছে সিলস। সিলসের আকৃতি হচ্ছে এদিকে চলে এসেছে, দেখো লেখাটা হরাইজন্টাল মানে আনুভূমিক, এইভাবে থাকে। নাম্বার 5 হচ্ছে ডাইক্স, যেটা থাকে ভার্টিক্যাল মানে এইভাবে থাকে। তাহলে অনেকগুলো আকৃতি বিশিষ্ট উপপাতালিক শিলা আমরা দেখতে পাই, যাদের বেশ কিছু ভ্যারাইটি অফ নেম রয়েছে, ঠিক সেরকমই ভ্যারাইটি অফ শেপ রয়েছে। অ্যাকর্ডিং টু নেম শেপ গুলো আমি বললাম যেগুলো পরীক্ষাতে ডাইরেক্ট আসে, ধরো ব্যাথোলিথের শেপ কিরকম হয়, অথবা ডোম আকৃতির উপপাতালিক শিলাকে আমরা কি নামে চিনি, সেখানে অপশনে হয়তো ব্যাথোলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ এরকম করে অপশন দিয়ে দেয়। এই দু ধরনের প্রশ্নই ডাইরেক্ট পরীক্ষাতে আসে। এই পার্টটা থেকে একটা সুবিধা, মানে পুরো রক্স চ্যাপ্টার থেকে কোনো রকম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আসে না, পুরোটাই কিন্তু আসে ডাইরেক্ট প্রশ্ন।
তো যা ইনফরমেশন পড়বে ইনটোটো পরীক্ষাতে সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন পাবে। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে তাহলে আগ্নেয় শিলা কাকে বলে, কিভাবে তৈরি হয় এবং উৎপত্তি অনুসারে আমরা কটা ভাগ করি, তাদের কি কি বৈশিষ্ট্য, তাদের সাবডিভিশন কি, পুরোটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম এবং ছোট্ট সামারি করে ডিসকাশন করেছি যতটুকু তোমাদের পরীক্ষার এক্সামে লাগে। চলো দেখে নিই এরপর আমাদের জন্য কি রয়েছে। এরপরে যেটা রয়েছে যে আমাদের ওই ভাগটাই রয়েছে, দেখো এই পেজটা থেকে আমার মনে হয় আগের পেজটা বেশি ভালো বোঝা যাচ্ছিল, যেটা আমরা পড়লাম আর কি, ওই পেজটা আমাদের বেশি ভালো বোঝা যাচ্ছিল। তো এবার আমরা চলে আসবো পাললিক শিলাতে। বাট পাললিক শিলার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগ্নেয় শিলার বেশ কিছু বৈশিষ্ট্য যদি একটুখানি আমি তোমাদের সাথে ডিসকাস করি তাহলে বেটার হয়। তাহলে চলো আমরা ফার্স্ট পেজটাতেই চলে যাই, যে পেজটাতে আমরা ছিলাম এই পেজটাতে আমরা চলে আসি এবং এখানে যদি আমরা কিছু আগ্নেয় শিলার বৈশিষ্ট্য আলোচনা করে নিই তাহলে ব্যাপারটা এরকম হয় যে আগ্নেয় শিলা আমরা মোটামুটি চোখে দেখতে পাই। তো চোখে দেখে আগ্নেয় শিলাকে আমরা কিরকম দেখি, একটা শক্ত প্রচন্ড হার্ড, মানে ছুঁড়ে মারলে যাকে মারবে সে শেষ। দেখবে জল ঢাললে জলটাকে অ্যাবজর্ব করে না, মানে এর মধ্যে কোনো ছিদ্র থাকে না, কোনো জীবাশ্ম দেখতে পাই না, কোনো লেয়ার দেখতে পাই না। এবং এই আগ্নেয় শিলাকে আমরা মূলত বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালে কাজে লাগাই, যেমন ধরো গ্রানাইট আমরা বিভিন্ন ঘর সাজানোর কাজে লাগাই, আর ব্যাসাল্ট দিয়ে আমাদের স্টোন চিপ তৈরি হয়। তাই এক কথায় বলতে পারি এই আগ্নেয় শিলাকে আমরা বিভিন্ন রকমের বিল্ডিং মেটেরিয়ালে ইউজ করে থাকি। তাহলে কি কি পয়েন্ট আমরা কাউন্ট করব, ফার্স্ট পয়েন্ট দেখো বলবো এর কালার হয় ব্ল্যাকিশ টাইপের, সেকেন্ড পয়েন্ট বলবো টু মাচ হার্ড, খুব শক্ত হয়, থার্ড পয়েন্ট আমরা একসাথে অনেকগুলো পয়েন্ট অ্যাড করতে পারি, যেমন ধরো ছিদ্র থাকে না, লেয়ার থাকে না, ফসিলস থাকে না। ফোর পয়েন্ট হচ্ছে আমাদের এই শিলা মূলত আমরা বিল্ডিং মেটেরিয়ালে কাজে লাগাই। তো এই চারটে পয়েন্ট হচ্ছে আমাদের মেন আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি। আগ্নেয় শিলা চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়, বাট তোমাদের পরীক্ষার জন্য যতটুকু ইনফরমেশন দরকার আমি কিন্তু জাস্ট ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এরপরে আমরা ডাইরেক্টলি চলে আসছি, সেটা হচ্ছে আমাদের পাললিক শিলাতে। ওকে, পাললিক শিলা, পাললিক শিলা এক কথায় যদি আমরা বলি, দেখো সেডিমেন্টারি রক্স, এখানে সব থেকে ভালো করে সুন্দর করে চারটা আমাদের দেওয়া রয়েছে। ওকে, তো চলো আমরা দেখে নিই সেডিমেন্টারি রক্স বা সংঘাত শিলা। যদি আমরা মানে সেডিমেন্টারি রক্স কাকে বলি, সেডিমেন্টারি রক্স আমরা এদিক টানলাম তাহলে আমার এদিকে লিখতে সুবিধা হবে। সেডিমেন্টারি রক্স বা এটাকে আমরা কি বলছি, পাললিক শিলা, পাললিক শিলা। ওকে, আচ্ছা পাললিক শিলা মূলত কিভাবে তৈরি হয়, আমরা পাললিক মানে বুঝতে পারছি পলল, তাহলে এক কথায় আমরা বলতে পারি বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে বা আবহবিকারের ফলে বিভিন্ন ক্ষয়িত পদার্থ যখন নদী দ্বারা বা রানিং ওয়াটার, মানে সেটা বন্যার জলে হতে পারে, নদী হতে পারে, বৃষ্টির জল হতে পারে, রানিং ওয়াটার দ্বারা বাহিত হয়ে সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়, তখন তাকে আমরা কি বলি, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স। তো এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় আমরা এর মধ্যে কি দেখি, জীবাশ্ম দেখি। তাই এই শিলার প্রথমেই আমরা যেটা বৈশিষ্ট্যতে বলবো, যে ধরো প্রথমেই যেমন আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দেখলাম, তো আমরা যদি এই শিলার বৈশিষ্ট্য দেখি, আমরা প্রথমেই যেটা বলবো যে এই শিলার রং হয় মোটামুটি কিরকম, ধূসর টাইপের। ঠিক আছে, যেমন পাললিক শিলার একটু অনেকটাই কাদামাটি বা ধূসর বা অ্যাশ টাইপের। এই শিলায় আমরা কি দেখতে পাই, স্তর ভাগ দেখতে পাই, স্তর ভাগ লক্ষণীয়। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো রানিং ওয়াটার দ্বারা বাহিত হয়ে এসে যখন সমুদ্রের তলায় লেয়ার বাই লেয়ার ডিপোজিট হয়, হওয়ার পরে সমুদ্রের যে তলার যে চাপ আর তাপে প্রেসারাইজড হয়ে যে শিলা তৈরি করে তাকে আমরা বলছি পাললিক শিলা। সেডিমেন্টারি রক, সেডিমেন্ট মানে হচ্ছে পলল বা আমাদের যেগুলো ইরোটেড পার্টিকেলস আমরা বলি। তাই এই স্তরের স্তর ভাগ লক্ষণীয়, এই স্তরের ছিদ্র লক্ষণীয়, কারণ এই
শিলা খুব সফট হয় এবং জল ঢাললে অ্যাবজর্ব করে নেয়, তাই আমরা বলি এই শিলাতে ছিদ্র লক্ষণীয়। এই শিলা খুব নরম হয়, মানে নরম প্রকৃতির বা সফট হয়। যেমন আগ্নেয় শিলা খুব তাড়াতাড়ি ক্ষয় পায় না, কিন্তু এই শিলা খুব তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যায় এবং খুব সফট বা নরম প্রকৃতির হয়। এই শিলাতে জীবাশ্ম দেখা যাবেই, বাধ্যতামূলক জীবাশ্ম দেখা যাবেই। তার কারণ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, তার কারণ যখন সমুদ্রের তলায় স্তরে স্তরে, ধরো প্রথমে কোনো সমুদ্রের তলায় একটা বালি স্তর জমা হলো, তারপরে ধরো তার উপরে কোনো একটা কাদা স্তর জমা হলো, তার উপরে ধরো আমাদের একটা কোনো চুনাপাথরের স্তর জমা হলো, এইভাবে যখন স্তরে স্তরে জমা হচ্ছে, তখন মাঝখান দিয়ে কোনো উদ্ভিদ বা প্রাণী গেলে সেটা চাপা পড়ে যায় এবং তাদের যে ডেড বডি, মানে মরে যায় বা ডেড বডির ছাপটা থেকে যায়, সেটাকে আমরা বলি জীবাশ্ম। তাই এই স্তরে মূলত জীবাশ্ম আমরা দেখতে পাবই, ঠিক আছে, বা এই স্তরে বলছি, এই শিলাতে, অ্যাকচুয়ালি কথাটা হবে এই শিলাতে আমরা জীবাশ্ম দেখতে পাবো। এবং এই শিলা খুবই খনিজ সম্পদে পরিপূর্ণ, খনিজ সম্পদে পরিপূর্ণ, কারণ খুব দামি দামি খনিজ সম্পদ, যেমন ধরো ন্যাচারাল গ্যাস, খনিজ তেল, এই ধরনের খনিজ সম্পদ কিন্তু আমরা এই শিলার মধ্যেই দেখতে পাই। তাই খুব ভ্যারাইটি, মানে খুব ভ্যারাইটি টাইপ বলতে পারি এবং খুব হাইলি এক্সপেন্সিভ খনিজও বলতে পারি, যেটা আমরা এই শিলায় দেখতে পাই। তাই এই পয়েন্ট কটাকে আমরা এই শিলার মূল বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করতে পারি, যেগুলো থেকে আমাদের যে কোনো একটা পয়েন্ট ধরে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। বিশেষ করে এই পার্টগুলো থেকে স্ট্র্যাটেজিক জিকে হিসেবেও প্রশ্ন আসে। এবার দেখে নিই আমরা, দেখো সেডিমেন্টারি রক্স কে আমরা মূলত দুটো ভাগে ভাগ করেছি। একটা রয়েছে ক্লাস্টিক বা সংঘাত, আর একটা রয়েছে আমাদের নন ক্লাস্টিক বা অসংঘাত। ক্লাস্টিক কথাটার বা সংঘাত মানে হচ্ছে যে প্রসেসটা আমি তোমাদের সাথে এতক্ষণ ডিসকাশন করলাম, মানে ধরো ঝড় বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন শিলা ক্ষয় পেয়ে সেই ক্ষয়িত পদার্থগুলো যখন রানিং ওয়াটার দ্বারা বাহিত হয়ে এসে সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়, এই প্রসেসে যদি কোনো পাললিক শিলা তৈরি হয়, তখন তাকে আমরা বলছি ক্লাস্টিক রক্স বা সংঘাত পাললিক শিলা। সংঘাত মানে বুঝতে পারছো, ঝামেলা ঝঞ্ঝাট বা সংঘাত লাগছে। যার এক্সাম্পল হচ্ছে, দেখো ক্লে স্টোন মানে কাদা পাথর, বা স্যান্ডস্টোন মানে বেলে পাথর, ঠিক আছে। আরেকটি ভাগ হচ্ছে নন ক্লাস্টিক বা অসংঘাত। এখানে কোন রকমের ওই পদ্ধতি, মানে কি বলবো, ওই যে প্রাকৃতিক পদ্ধতি অ্যাক্টিভেট নয়, মানে যে পদ্ধতিটাতে আমরা সংঘাত শিলা তৈরি হতে দেখছি, সেই পদ্ধতিটা পুরোপুরি ভাবে অসংঘাত শিলার ক্ষেত্রে অফ হয়ে যাচ্ছে। মানে ওই রকম কোনো প্রাকৃতিক পদ্ধতিতে ক্ষয়িত পদার্থ বাহিত হয়ে নদী দ্বারা বা জল দ্বারা বাহিত হয়ে এসে সমুদ্রের তলায় জমা হচ্ছে না। এই পদ্ধতিটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। যেমন দেখবে আমরা যে পান খাই, ওই চুনে জল দিলে বাবলস কাটে, তো ওই যে বাবলসটা কাটছে, তো সেই বাবলস গুলো কেটে একটা নতুন ফরমেশন তৈরি হয়। তো ঠিক সেরকম সমুদ্রের তলায় প্রচুর ক্যালসিয়াম যুক্ত প্রাণী থাকে, তাদের ডেড বডি থাকে। সমুদ্রের নোনা জল তাদের সাথে বিক্রিয়া করে ফরমেশন চেঞ্জ করে সমুদ্রের তলার যে তাপ এবং চাপ, তাতে সলিড হয়ে যে শিলা তৈরি করে, তাকে আমরা বলি অসংঘাত। মানে এখানে যান্ত্রিক পদ্ধতি অ্যাক্টিভেট নয়, এখানে কেমিক্যাল প্রসেস বা রাসায়নিক পদ্ধতি অ্যাক্টিভেট। সেটাকে আমরা বলছি অসংঘাত সেডিমেন্টারি রক্স বা অসংঘাত পাললিক শিলা বা নন ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স। এক্সাম্পল হচ্ছে লাইমস্টোন বা চুনা পাথর। ওকে, চুনা পাথর তাহলে কি উপায়ে তৈরি হচ্ছে? রাসায়নিক উপায়ে তৈরি হচ্ছে, এবং চুনা পাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ। আচ্ছা, এর সাথে একটা উদাহরণ আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে রাখি, সেটা হচ্ছে কয়লা। কয়লা কিন্তু এক ধরনের পাললিক শিলা বলা হয়, যাকে বলা হয় জৈব পাললিক শিলা, এবং কয়লা পাললিক শিলার ক্ষেত্রে ব্যতিক্রম এক্সাম্পল বলা হয়। ওকে, তো ব্যাপারটা কিরকম হয় দেখো, আমাদের যত রকমের পৃথিবীতে পাললিক শিলা দেখি, সবগুলোই আমাদের সমুদ্রের তলাতে তৈরি হয়।
কিন্তু কয়লা হচ্ছে একমাত্র পাললিক শিলা যেটা আমাদের মাটির নিচে তৈরি হয়, এবং কয়লা আমাদের ডেড বডি এবং উদ্ভিদের ডেড বডিতে যে কার্বন থাকে সেখান থেকে তৈরি হয়। তো সেই জন্য কয়লা যেহেতু একমাত্র পাললিক শিলা যেটা আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচে তৈরি হয় এবং কার্বন থেকে ফর্মেশন হয়, তাই কয়লাকে আমরা ব্যতিক্রমী উদাহরণ বলি পাললিক শিলার, এবং জৈব পাললিক শিলা বা বায়োটিক সেডিমেন্টারি রকস হিসাবে চিহ্নিত করি। তো এই গেল মোটামুটি আমাদের পাললিক শিলার ডেফিনেশন, ফরমেশন, তার বৈশিষ্ট্য এবং তার ক্লাসিফিকেশন। এছাড়াও কিন্তু পাললিক শিলার অনেক ভাস্ট এরিয়া রয়েছে, বাট সেগুলো থেকে খুব একটা আমাদের পরীক্ষা কভার করে না। যদি আমরা স্কুল সার্ভিস বা অন্যান্য পরীক্ষা দিতে চাই তখন আমাদের সেই পার্টগুলো পড়তে হয়, কিন্তু আমাদের যে সমস্ত পরীক্ষা ফোকাস, মানে ধরো মেইনলি ফোকাস আমাদের এনটিপিসি, তার সাথে আদার্স সেন্ট্রাল বা পিএসসি পরীক্ষাগুলো, সেখানে আমাদের এই মোটের ওপরে ওভারঅল এই পার্টগুলোকে ফোকাস করে প্রশ্ন আসে। তো আজকে আমি তোমাদের সাথে ইগনিয়াস রকস এবং সেডিমেন্টারি রকস ডিটেলসে আলোচনা করলাম। তো আমরা পৃথিবীতে যে রকস দেখতে পাই তার দুটো ধরনের শিলা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করলাম, এবং আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম আশা করি ক্লাসটা দেখার পরে খুব একটা আর পড়তে হবে না, কারণ খুব ইজি চ্যাপ্টার বা ইজি টপিক, যেটা তোমরা সবাই এই নামগুলো শুনেছো, জাস্ট একটু রিভিশনের দরকার, বা ধরো বুঝতে পারছো না কোন পোর্শনটা পড়লে প্রশ্নগুলো আসবে, তো সেই পোর্শনগুলোকে একটু টাচ আপ করার জন্য ক্লাসটা দেখলেই এনাফ। মানে ক্লাসের পরে খুব বেশি করে পড়ার আশা করি দরকার হবে না, ভালো করে ক্লাসটা শুনলেই পড়া হয়ে যাবে। তো দুটো ধরনের শিলা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে পরের ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। আশা করি আজকের ক্লাসে বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অনেক ভালো থেকো, অনেক ধন্যবাদ।